হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। তো দেখো আমরা WBCS প্রিলিমস 2021-এর WBCS প্রিলিমিনারি উইনার এই বুকটা থেকে যে প্র্যাকটিস সেটটা শুরু করেছিলাম, সেই প্র্যাকটিস সেটের আজকে 6 নাম্বার পার্ট আমরা আলোচনা করব। তো তোমরা যদি কেউ না দেখে থাকো সামনের 5টি সেট, তাহলে তোমরা অবশ্যই গিয়ে দেখে আসবে। তো চলো শুরু করি আজকের সেশনটি। দেখো প্রথম কোশ্চেন রয়েছে, কুঞ্চিকল জলপ্রপাত নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? দেখো কুঞ্চিকল জলপ্রপাত যে রয়েছে এটি কোন রাজ্যে রয়েছে? এটা কিন্তু রয়েছে কর্ণাটক রাজ্যে। এই কর্ণাটক রাজ্যেই রয়েছে এই কুঞ্চিকল জলপ্রপাত। অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো দেখো এর উচ্চতা কত? এর উচ্চতা কিন্তু হচ্ছে 455 মিটার। আর এটা কিন্তু ভারাহি নদীর উপর রয়েছে, এই কর্ণাটকের ভারাহি নদীর উপর কিন্তু রয়েছে এই কুঞ্চিকল জলপ্রপাতটি। আর এখান থেকে যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে কিম্তি জলপ্রপাত, যেটা বলা হয় কিম্তি জলপ্রপাত, এটি কিন্তু হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত। তো দেখো এই জলপ্রপাতগুলো কিন্তু বারবার চেঞ্জ হয়ে থাকে, উচ্চতম জলপ্রপাতটা বারবার চেঞ্জ হয়ে থাকে। তো তোমরা এগুলো ভালো করে দেখে তারপরে এক্সাম দিতে যাবে। তো দেখো এই তোমার কিম্তি জলপ্রপাত যেটা, এটা কিন্তু বর্তমানে উচ্চতম জলপ্রপাত রয়েছে। আর এটা কোথায় রয়েছে? তেহরি গাড়োয়াল ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড, অর্থাৎ উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল ডিস্ট্রিক্টে কিন্তু রয়েছে। আর এটি উচ্চতা হচ্ছে 1364 মিটার। এই 1364 মিটারের কাছাকাছি এর উচ্চতা রয়েছে সমুদ্র লেভেল থেকে। আর পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, 2011-এর জনগণনা অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যে 60+ বয়সের জনসংখ্যা সব থেকে বেশি? দেখো কোন রাজ্যে 60+ জনসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে? এখানে কিন্তু অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ কেরালা রাজ্যে কিন্তু 60+ জনসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে। অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো দেখো এই কেরালা রাজ্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। যেমন কেরালা রাজ্যে কিন্তু লিঙ্গ অনুপাত সর্বাধিক রয়েছে, এটা মনে রাখবে এখান থেকে। আর এখানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কিন্তু কেরালা সর্বপ্রথমেই রয়েছে। আর হচ্ছে এখানে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে শিক্ষিতের হারের দিক থেকে কিন্তু কেরালা রাজ্য প্রথম স্থানে রয়েছে, এটা তোমরা এখান থেকে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, 2015 অনুসারে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি পর্যটক এসেছেন? অর্থাৎ 2015 অনুসারে ভারতে কোন রাজ্যে সবথেকে বেশি পর্যটক এসেছেন? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ তামিলনাড়ুতে কিন্তু সবচেয়ে বেশি পর্যটক এসেছেন। তো দেখো এই তামিলনাড়ুতে সবথেকে বেশি পর্যটক এসেছেন। আর এটা দেখো 2015-এর হিসাবে। আর দেখো 2018-এর হিসাবেই কিন্তু তামিলনাড়ুতে সবচেয়ে বেশি পর্যটক এসেছেন। আর এই তামিলনাড়ুতে সবচেয়ে বেশি পর্যটক আসার কারণটা কি? এখানে ভারতের প্রাচীন সংস্কৃতি পীঠস্থান তামিলনাড়ুতে রয়েছে। এখানে মন্দির, এই স্থানটিকে মন্দির রাজ্যও কিন্তু বলা হয় এর জন্য। এখানে অনেক মন্দির রয়েছে, ছোট বড় মিলিয়ে এ রাজ্যে 500-রও বেশি মন্দির রয়েছে এখানে। আর এগুলো দেখার জন্যই কিন্তু এখানে কি হয়, ভিন রাজ্য থেকে পর্যটক কিন্তু সবচেয়ে বেশি এসে থাকে এই রাজ্যে। পরবর্তীতে দেখো এখানে আরও কিছু তথ্য দেওয়া রয়েছে। দেখো 2020-এর ইকোনমিক সার্ভের রিপোর্ট অনুযায়ী 2019-এর জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ভারতের তোমার $24 মিলিয়ন বিদেশি মুদ্রা আমদানি করা হয়েছে। অর্থাৎ এই যে $24 মিলিয়ন বিদেশি মুদ্রা আমদানি করা হয়েছে, এই তোমার পর্যটক আসার কারণেই কিন্তু। আর এই পর্যটনের মন্দির বাজারেও তোমার 2018 সালে আন্তর্জাতিক পর্যটক আগমনে ভারতের বিশ্বে কী হয়েছে, 22 নম্বর স্থানে ছিল। অর্থাৎ এই 2018 হিসেবে কিন্তু 22তম স্থানে ছিল। তার আগে কিন্তু আরও পিছনে ছিল, এখন কিন্তু বর্তমানে 22তম স্থানে, অর্থাৎ 2018 হিসেবে কিন্তু 22তম স্থানে এসেছেন। আর দেখো বিদেশি পর্যটক কিন্তু তামিলনাড়ুতে সবচেয়ে বেশি পরিমাণে এসে থাকে, এটাও তোমরা এখান থেকে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, ভারতের জনগণনা অনুসারে ক্লাস 3 টাউন বলা হয়, অর্থাৎ ক্লাস 3 টাউন কোনটাকে বলা হয়? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কি, অপশন এ কিন্তু হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। অর্থাৎ 20,000 থেকে 50,000 জনসংখ্যা যে টাউনে থাকবে বা যে শহরে থাকবে সেটাকেই বলা হবে কি, ক্লাস 3 টাউন। তো দেখো ক্লাস 3 টাউন হচ্ছে 20,000 থেকে 50,000 পর্যন্ত, কিন্তু দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ ক্লাস 2 এর টাউন কোনটাকে বলা হয়? সেটা হচ্ছে 50,000 থেকে তোমার 99,999 যে জনসংখ্যা যুক্ত এই শহরগুলি রয়েছে সেগুলোকে কিন্তু ক্লাস 2 এর তোমার শহর বলা হয়ে থাকে। আর ক্লাস 1-এর শহর কোনটাকে বলা হয়ে থাকে? ক্লাস 1-এর শহর কিন্তু সবসময় 1 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরগুলিকে ক্লাস 1-এর শহর বলা হয়ে থাকে, এটা তোমরা এখান থেকে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, কুমায়ুন হিমালয় কোন দুটি নদীর মধ্যে অবস্থিত? দেখো কুমায়ুন হিমালয় যে রয়েছে এটা কোন দুটি নদীর মধ্যে রয়েছে? এটা কিন্তু অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, শতদ্র ও কালী নদীর মধ্যে কিন্তু এটা রয়েছে। এটি কিন্তু শতদ্র ও কালী নদীর মাঝখানে 320 কিমি দীর্ঘ বিশিষ্ট কুমায়ুন হিমালয়ে অবস্থিত রয়েছে এটি। তো দেখো এর পশ্চিম অংশ গাড়োয়াল হিমালয় এবং পূর্বের অংশ কুমায়ুন হিমালয় নামে কিন্তু পরিচিত, এটা মনে রাখবে। আর এই শতদ্র নদীর উৎপত্তি কোথায় হয়েছে? এই শতদ্র নদীর কিন্তু উৎপত্তি হয়েছে তিব্বতের মানস সরোবরের রাক্ষস হ্রদ থেকে। আর কালী নদীর উৎপত্তি হয়েছে কোথায়? এই কালী নদী কিন্তু ট্রান্স হিমালয়ের হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে।
পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিম্নলিখিত কোনটি ব্রহ্মপুত্রের উপনদী, অর্থাৎ ব্রহ্মপুত্রের উপনদী কোনটি রয়েছে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ সুবর্ণশিরি। কারণ ব্রহ্মপুত্রের উপনদীগুলি কী কী রয়েছে? ব্রহ্মপুত্রের কিন্তু ডান তীরের উপনদী হচ্ছে সুবর্ণশিরি, মানস, সংকোষ, তোর্ষা, তিস্তা, এবং বাম তীরের উপনদী কী কী রয়েছে? বুড়িডিহিং, তারপর হচ্ছে ধানসিঁড়ি, কপিলি, এগুলো সব হচ্ছে কিন্তু তোমার বাম তীরের উপনদী। আর দেখো এখানে যে বিকল্পগুলো দেওয়া রয়েছে মঞ্জিরা, ইন্দ্রাবতী, এই মঞ্জিরা ইন্দ্রাবতী কোথাকার উপনদী? এটা কোন উপনদী, কার উপনদী এটি? এটি কিন্তু হচ্ছে গোদাবরীর উপনদী হচ্ছে মঞ্জিরা ইন্দ্রাবতী। আর গণ্ডক হচ্ছে কার উপনদী? গণ্ডক কিন্তু হচ্ছে আমাদের গঙ্গার বাম তীরের উপনদী, এটা এখান থেকে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিচের বায়োস্ফিয়ার রিজার্ভগুলি পুরনো থেকে নতুন ক্রমে সাজাও, সবচেয়ে বেশি পুরনো যেটা সেটা প্রথমেই থাকবে। তো দেখো কোথায় রয়েছে সবচেয়ে বেশি পুরনো, কোনটা রয়েছে এখানে অপশনগুলো দেখো। দেখো নীলগিরি পর্বত যে রয়েছে, নীলগিরি পর্বত কিন্তু 1986 সালে এটা কি বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়। তারপরে মানসকে কিন্তু ঘোষণা করা হয় 1989 সালে। তারপরে অগস্ত্যমালাইকে কিন্তু ঘোষণা করা হয় 2001 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে। তারপরে তারপরে রয়েছে শেষাচালাম যেটা রয়েছে, এই শেষাচালামকে কিন্তু 2010 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়। তো এই বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করার তোমার সাল হিসেবে কিন্তু এই অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার। কারণ নীলগিরি প্রথমে, তারপরে কি রয়েছে মানস, তারপরে হচ্ছে অগস্ত্যমালাই, তারপরে হচ্ছে শেষাচালাম। তো এইটা হচ্ছে অপশন এ রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিচের কোনটি গঙ্গার ডান তীরের উপনদী? গঙ্গার ডান তীরের উপনদীর কথা বলা হয়েছে, এখানে কিন্তু রাইট অ্যান্সার কোনটি হবে? এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ সোন হচ্ছে কিন্তু গঙ্গার একটি ডান তীরের উপনদী। দেখো গঙ্গার ডান তীরের উপনদীগুলি আর কি কি রয়েছে? যমুনা, তারপরে হচ্ছে সোন, এই দুটো কিন্তু হচ্ছে ডান তীরের উপনদী। আর বাম তীরের উপনদীগুলি কী কী? রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি, তারপর হচ্ছে বুড়িগঙ্গা, মহানন্দা, তারপর হচ্ছে তোমার বাগমতী। এই নদীগুলো কিন্তু হচ্ছে সবগুলো কি বাম তীরের উপনদী। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে মধ্যপ্রদেশের আলট্রা মেগা পাওয়ার কেন্দ্র কোথায় অবস্থিত? এই মধ্যপ্রদেশে আলট্রা মেগা পাওয়ার কেন্দ্র কোথায় অবস্থিত? এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে, এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে কি অপশন এ, অর্থাৎ শাসানি কিন্তু এটা রয়েছে। দেখো ভারত সরকার দ্বারা পরিচালিত 4টি তোমার আলট্রা মেগা পাওয়ার প্রকল্প কিন্তু রয়েছে, তার মধ্যে কিন্তু এই শাসান আলট্রা মেগা পাওয়ার প্রকল্পটি কিন্তু একটি অন্যতম পাওয়ার প্রকল্প। আর দেখো এটি কিন্তু মধ্যপ্রদেশের সিঙ্গাউলির শাসান গ্রামে কিন্তু রয়েছে। তাহলে সিঙ্গাউলির কি শাসান গ্রামে কিন্তু রয়েছে এটি মধ্যপ্রদেশের। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে অন্ধ্রপ্রদেশের তুম্মালা পাল্লে খুব বেশি পরিমাণে সংরক্ষিত রয়েছে, কি খুব বেশি পরিমাণে সংরক্ষিত রয়েছে এখানে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ ইউরেনিয়াম কিন্তু এখানে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। তো দেখো ভারতের অ্যাটমিক এনার্জি কমিশন 2011 হিসাবে কিন্তু অন্ধ্রপ্রদেশের এই তুম্মালা পাল্লের কিন্তু ইউরেনিয়াম খনিটি বিশেষ তোমার বিশ্বের বৃহত্তম একটি ইউরেনিয়াম রিজার্ভের মধ্যে একটি অন্যতম কিন্তু হচ্ছে এই তুম্মালা পাল্লে। আর এটিতে কি হয়? ইউরেনিয়াম উত্তোলন করা হয়ে থাকে, এটা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নতুন নাম্বারিং সিস্টেম অনুসারে ভারতের দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে। দেখো নতুন নাম্বারিং সিস্টেম অনুযায়ী ভারতের দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে কিন্তু হচ্ছে NH 44। আর এটি রয়েছে কোথার থেকে? এটা হচ্ছে শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত কিন্তু এটা বিস্তৃত। আর দেখো এর পূর্বে যেটা ছিল তোমার আমাদের ভারতের দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে, সেটি হচ্ছে কি NH 7 কিন্তু ছিল ভারতের দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে পশ্চিমবঙ্গের রিষড়া কী জন্য বিখ্যাত? দেখো পশ্চিমবঙ্গের রিষড়া কী জন্য বিখ্যাত এটা আমরা মোটামুটি সবাই জানি, এটা কিন্তু পাট শিল্পের জন্য বিখ্যাত। তাহলে অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো দেখো 1855 সালে ভারতের প্রথম পাটকল পশ্চিমবঙ্গের হুগলি জেলার এই রিষড়াতে স্থাপন করা হয়। তো দেখো রিষড়াতে অনেকগুলি পাট কারখানা থাকায় এটি কি বিখ্যাত রয়েছে এই পাট শিল্পের জন্য, এটা এখান থেকে তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে উড়িষ্যার কোরাপুট কী জন্য বিখ্যাত? উড়িষ্যার যে কোরাপুট অঞ্চলটি রয়েছে এটা কী জন্য বিখ্যাত? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ অ্যালুমিনিয়াম শিল্পের জন্য কিন্তু এটি বিখ্যাত রয়েছে। দেখো উড়িষ্যার কোরাপুট ভারতের একটি বৃহত্তম অ্যালুমিনিয়াম নিষ্কাশন কেন্দ্রের অবস্থানের জন্য কিন্তু এটি বিখ্যাত রয়েছে, এটাই এখানে বলা রয়েছে। আর দেখো দি ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড কোরাপুটে কিন্তু 1981 সালে স্থাপিত হয়, এটা মনে রাখবে। কত সালে স্থাপিত হয়? 1981 সালে কিন্তু এটি স্থাপিত হয়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে তিলাইয়া ড্যাম কোন প্রকল্পের অংশ? এই তিলাইয়া ড্যাম যে রয়েছে এটি কোন প্রকল্পের অংশ? এটি কিন্তু দামোদর ভ্যালি প্রকল্প, অর্থাৎ যেটাকে বলা হয় কি ডিভিসি, এই ডিভিসি এর অন্তর্গত রয়েছে। অপশন ডি হচ্ছে কিন্তু এখানে রাইট অ্যান্সার। দেখো তিলাইয়া বা দামোদর ভ্যালি কর্পোরেশনের অন্তর্গত। আর এটি কত সালে হয়? এটি কিন্তু 1950 সালে ডিভিসি এর অন্তর্ভুক্ত কিন্তু এটি হয়। আর এটি ঝাড়খণ্ডের বরাকর নদীর উপর নির্মিত হয়েছে। এছাড়া ডিভিসি এর আরও কয়েকটি তোমার বাঁধ রয়েছে, সেগুলি কী কী? ডিভিসি এর অন্তর্ভুক্ত রয়েছে 3টি বাঁধ রয়েছে, সেগুলি কী কী? সেগুলি হচ্ছে মাইথন, কোনার, তারপর হচ্ছে পানসেত। এই 3টি বাঁধ কিন্তু এটা ছাড়াও কিন্তু রয়েছে তোমার ডিভিসি এর অন্তর্ভুক্ত। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে পাবলিক কোম্পানির কর্পোরেট পোর্ট, অর্থাৎ পাবলিক কোম্পানির কর্পোরেট পোর্ট কোনটি? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ এন্নোর কিন্তু হচ্ছে একটি কি পাবলিক কোম্পানির
কর্পোরেট কোড। তো দেখো এন্নোর বন্দরটি যে রয়েছে সেটা চেন্নাইয়ের 18 কিমি উত্তরে করমণ্ডল উপকূলে তামিলনাড়ু রাজ্যে কিন্তু এটি অবস্থিত। আর এটি ভারতের প্রথম কর্পোরেট বন্দর, এটা তোমরা এখান থেকে মনে রাখবে। ভারতের প্রথম কর্পোরেট বন্দর কি তাহলে? সেটা হচ্ছে এন্নোর, কিন্তু হচ্ছে ভারতের প্রথম পাবলিক কোম্পানির কর্পোরেট পোর্ট কিন্তু হচ্ছে এই এন্নোর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে 2011 অনুসারে জনসংখ্যার ঘনত্ব ক্রম অনুসারে সাজাও। অর্থাৎ জনঘনত্ব সবচেয়ে কম যেটা রয়েছে তার থেকে আস্তে আস্তে বেশি জনঘনত্বপূর্ণ স্থানগুলোতে যেতে হবে। দেখো উত্তরপ্রদেশ রয়েছে, বিহার রয়েছে, তারপরে রয়েছে কেরালা, তারপরে রয়েছে কি পশ্চিমবঙ্গ। তো দেখো এখানকার মধ্যে উত্তরপ্রদেশে কিন্তু তোমার জনঘনত্ব সবচেয়ে কম রয়েছে, তাহলে 1 নম্বরে থাকবে উত্তরপ্রদেশ। দেখো উত্তরপ্রদেশে জনঘনত্ব কিন্তু রয়েছে 828 জন করে। আর কেরালায় রয়েছে জনঘনত্ব কত? 859 জন কিন্তু রয়েছে। তাহলে এখানে 2 নম্বরে কিন্তু যাবে কি অপশন 3, অর্থাৎ কেরালা কিন্তু যাবে 2 নম্বরে। তারপরে রয়েছে কি পশ্চিমবঙ্গ। আর পশ্চিমবঙ্গ আমরা জানি দ্বিতীয় বৃহত্তম জনঘনত্বপূর্ণ রাজ্য। তাই এই যে পশ্চিমবঙ্গ, এখানে কিন্তু জনঘনত্ব রয়েছে 1029 জন প্রতি বর্গ কিমিতে। আর বিহারে তো রয়েছে সবচেয়ে বেশি, সেখানে কত রয়েছে? সেখানে রয়েছে জনঘনত্ব 1102 জন প্রতি বর্গ কিমিতে। তো দেখো সবার প্রথমে রয়েছে উত্তরপ্রদেশ। তাহলে কোথায় রয়েছে উত্তরপ্রদেশ? দেখো অপশান এ এবং বিতে রয়েছে উত্তরপ্রদেশ। তারপরে 3 নম্বর হবে 2 নম্বরে, তাহলে 3 নম্বরটা কোথায় রয়েছে? দেখো তারপরেই দেখো অপশন বিতে কিন্তু 3 নম্বর রয়েছে, তাহলে অপশন বি কিন্তু হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিচের কোন শস্যগুলি গাঙ্গেয় সমভূমিতে প্রচুর পরিমাণে উৎপাদিত হয়? তো গাঙ্গেয় সমভূমিতে সবচেয়ে বেশি পরিমাণে উৎপাদিত হয় কোন ফসলগুলি? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ ধান ও পাট কিন্তু গাঙ্গেয় সমভূমিতে সবচেয়ে বেশি পরিমাণে উৎপাদিত হয়ে থাকে। তো এই গাঙ্গেয় সমভূমি বলতে এখানে কোন কোন রাজ্যে এই গাঙ্গেয় সমভূমিটা রয়েছে? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আর এই পশ্চিমবঙ্গের 13.69% ধান কিন্তু উৎপাদন হয় এই গাঙ্গেয় সমভূমিতে। আর উত্তরপ্রদেশে এটা হয় 13.34%, আর পাঞ্জাবে কিন্তু হয় 11.1%। তাহলে এই পাঞ্জাবে 11.1% হয়। আর পাট উৎপাদন কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে হয় এই যে গাঙ্গেয় সমভূমিতে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বিহারের গাঙ্গেয় সমভূমিতে কিন্তু পাট সবচেয়ে বেশি পরিমাণে উৎপাদিত হয়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে 2011 জনগণনা অনুসারে ভারতের গ্রামীণ শিক্ষার হার। দেখো এখানে ডাইরেক্ট পশ্চিমবঙ্গের শিক্ষার হার বলা নেই, এখানে কিন্তু ডাইরেক্ট বলা রয়েছে কি ভারতের গ্রামীণ শিক্ষার হার, অর্থাৎ ভারতের গ্রামীণ শিক্ষার হারের কথা বলা রয়েছে। তাহলে এখানে ভারতের গ্রামীণ শিক্ষার হার কত রয়েছে? ভারতের কিন্তু গ্রামীণ শিক্ষার হার রয়েছে অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। 68.90 হবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। তো দেখো তোমার পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার কত রয়েছে বর্তমানে? পশ্চিমবঙ্গে কিন্তু সাক্ষরতার হার রয়েছে কত? 76.26% সাক্ষরতার হার রয়েছে পশ্চিমবঙ্গে 2011 সালের হিসাবে, এটা তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে তোমার প্রস্তাবিত সাগর বন্দরটি কোথায় অবস্থিত? এই প্রস্তাবিত সাগর বন্দরটি কোথায় রয়েছে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু এটি রয়েছে। দেখো কেন্দ্রীয় সরকার দ্বারা পশ্চিমবঙ্গে এই সাগর দ্বীপে একটি বন্দর তৈরির প্রস্তাবনা দেওয়া হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিচের কোনটি বা নিচের কোন রাজ্যে সবথেকে বেশি স্লাম ডলার্স রয়েছে? দেখো স্লাম ডলার্স কোথায় রয়েছে সবচেয়ে বেশি, অর্থাৎ এখানে বলতে চেয়েছি কি, অর্থাৎ এখানে বস্তিতে বসবাসকারী জনসংখ্যা কোথায় সবচেয়ে বেশি রয়েছে, জনসংখ্যা না পার্সেন্টেজ হিসাবে কোথায় বেশি রয়েছে সেটাই কিন্তু এখানে বলতে চেয়েছে। তাহলে এখানে দেখো রাইট অ্যান্সার কোনটি হবে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ অন্ধ্রপ্রদেশে কিন্তু শতকরা হিসেবে, অর্থাৎ মোট জনসংখ্যার কত শতাংশ রয়েছে এখানে কিন্তু মোট জনসংখ্যার 12% তোমার জনসংখ্যায় কিন্তু রয়েছে কি বস্তি এলাকায়। আর দেখো মহারাষ্ট্রের তা কত রয়েছে? মহারাষ্ট্রে কিন্তু রয়েছে 10.54% কিন্তু রয়েছে বস্তি এলাকায়। আর তামিলনাড়ুতে রয়েছে কত? তামিলনাড়ুতে কিন্তু রয়েছে আমাদের 8.4% মানুষ। এটা হচ্ছে তামিলনাড়ু কিন্তু তৃতীয় স্থানে রয়েছে। তো দেখো ভারতে কত শতাংশ মানুষ এই বস্তি এলাকায় রয়েছে? ভারতে কিন্তু 5.41% কিন্তু লোক রয়েছে কি বস্তি এলাকায়। তো দেখো এখানে যদি জনসংখ্যার হিসেবে ধরা হয়, অর্থাৎ মোট জনসংখ্যার হিসেবে যদি ধরি, তাহলে কিন্তু মহারাষ্ট্রে সবচেয়ে বেশি জনসংখ্যা এই স্লাম এরিয়া রয়েছে। আর যদি শতকরা হিসেবে ধরি তাহলে কিন্তু অন্ধ্রপ্রদেশ হবে এখানে রাইট অ্যান্সার। তো এখানে জনসংখ্যার হিসেবে কিন্তু মহারাষ্ট্র রাইট অ্যান্সার হবে। আর এখানে কিন্তু জনসংখ্যার কথা বলা নেই, এখানে বলা রয়েছে কি শতকরা হিসেবে, তার জন্য এখানে রাইট অ্যান্সার হচ্ছে অন্ধ্রপ্রদেশ। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ভারতের সবথেকে পশ্চিমে কোন মেট্রোপলিটন শহরটি রয়েছে? দেখো মেট্রোপলিটন যে শহরগুলো দেওয়া রয়েছে নিচে, এগুলোর মধ্যে কোনটি সর্বপশ্চিমে রয়েছে? তো তোমরা তো জানোই যে গুজরাট রাজ্যটি কি ভারতের সবচেয়ে পশ্চিমতম রাজ্য। আর এই গুজরাট রাজ্যেই কিন্তু রয়েছে একদম পশ্চিম দিকে কি রয়েছে এই আহমেদাবাদ শহরটি রয়েছে। তাহলে অপশন বি কিন্তু হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ভারতের কোথায় বৃহত্তম কয়লা ক্ষেত্র রয়েছে? ভারতের কোন স্থানে বৃহত্তম কয়লা ক্ষেত্র রয়েছে? এখানে কিন্তু রাইট অ্যান্সার কোনটি হবে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, ঝরিয়ায় কিন্তু রয়েছে ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র। আর এখান থেকে কিন্তু গন্ডোয়ানা যুগের কয়লা উত্তোলন করা হয়, এটা তোমরা এখান থেকে মনে রাখবে।
পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে নিচের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। তো দেখো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় এটা তোমরা সবাই মোটামুটি জানো। এখানে রাইট অ্যান্সার হচ্ছে শিলিগুড়ি। এই শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। দেখো উত্তরবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের বৃহত্তম শহর হলো এই শিলিগুড়ি। আর এই শহর থেকেই ভারতের প্রধান যোগাযোগ এবং বাণিজ্য কেন্দ্র কিন্তু রয়েছে। উত্তর পূর্ব ভারতের আর কি প্রধান যোগাযোগ এবং বাণিজ্য কেন্দ্র এইখানেই রয়েছে, তার জন্য একে কিন্তু উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। আর এখান থেকে পাহাড় ও সমতলের যোগাযোগ রক্ষা করা হয় এই স্থান থেকে। তো দেখো এখান থেকে ভারতের প্রবেশদ্বার কি, ভারতের প্রবেশদ্বার কিন্তু হচ্ছে মুম্বাই শহরটি কিন্তু হচ্ছে ভারতের প্রবেশদ্বার। পরবর্তী কোয়েশ্চেন দেখো রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী অভয়ারণ্য অবস্থিত। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী অভয়ারণ্য কোথায় রয়েছে? দ্বিতীয় বৃহত্তম কিন্তু বলা হয়েছে। এখানে দ্বিতীয় বৃহত্তম রয়েছে কোথায়? এখানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, রায়গঞ্জে কিন্তু এটি রয়েছে। দেখো রায়গঞ্জের বন্যপ্রাণী যে অভয়ারণ্য রয়েছে কুলিক পক্ষী অভয়ারণ্য নামে কিন্তু পরিচিত। এটি কিন্তু রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। আর এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম একটি পক্ষী অভয়ারণ্য। আর এশিয়ার প্রথম অর্থাৎ এশিয়ার বৃহত্তম পক্ষী অভয়ারণ্য কোনটি? এশিয়ার বৃহত্তম পক্ষী অভয়ারণ্য কিন্তু হচ্ছে রাজস্থানের কেওলাদেহ, যাকে বলা হয় কি তোমার ভরতপুর পক্ষী অভয়ারণ্য। তাহলে এই ভরতপুর পক্ষী অভয়ারণ্য কিন্তু হচ্ছে কি এশিয়ার বৃহত্তম পক্ষী অভয়ারণ্য, আর রায়গঞ্জ হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী অভয়ারণ্য। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে তুরগা জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। তুরগা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় রয়েছে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, পুরুলিয়ায় কিন্তু এটি রয়েছে। দেখো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় এই তুরগা জলবিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে। আর এটি জাপানের সহযোগিতায় কিন্তু গড়ে ওঠে। তোমরা এটা কিন্তু মনে রাখবে, এখানে জাপানের সহযোগিতায় এই তুরগা জলবিদ্যুৎ কেন্দ্রটি পুরুলিয়ায় গড়ে উঠেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।